আচ্ছা, আমরা যেটা আগের দিন পড়ছিলাম সেটা কি ছিল, সেই সেই বায়াসিং পদ্ধতিটার নাম কি ছিল? সেটা হচ্ছে যে কালেক্টর ফিডব্যাক, বেস বায়াস উইথ কালেক্টর ফিডব্যাক। এই সিস্টেমের স্টেবিলিটি ফ্যাক্টর ক্যালকুলেশন করা হয়েছিল এবং কিভাবে এই ধরনের সার্কিট একটা স্টেবিলাইজেশন অফ দ্য অপারেটিং পয়েন্ট এটা প্রোভাইড করে সেই ব্যাপারে আলোচনা করা হয়েছিল। তো এর মেরিট বা অ্যাডভান্টেজ কি ছিল না, প্রথমত হচ্ছে এখানে একটা মাত্র রেজিস্টার ব্যবহার করা হচ্ছিল ফিডব্যাক রেজিস্টার হিসাবে, আরএফ। এই একটা মাত্র ফিডব্যাক রেজিস্টার ব্যবহার করেই সার্কিটটাকে স্টেবিলাইজ করা যাচ্ছিল। আর দ্বিতীয় অ্যাডভান্টেজ কি ছিল না, দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা সেলফ স্টেবিলাইজেশন প্রোভাইড করে। কি পদ্ধতিতে না, কালেক্টর এবং এমিটারের মধ্যেকার যে ভোল্টেজ, যেটা হচ্ছে ভিসিই, সেটা হচ্ছে দুটো ভোল্টেজের সাম। সেই দুটো ভোল্টেজ কি কি? একটা হচ্ছে ভিবিই আর একটা হচ্ছে ভিসিবি। তো তার মধ্যে যখন কালেক্টর যে লিকেজ কারেন্ট বা আইসিও সেটা বেড়ে যাচ্ছে, কেন বাড়ছে? কারণ টেম্পারেচার বাড়ার জন্য এটা বেড়ে যাচ্ছে। তো যখন এটার আইসিওটা বেড়ে যাচ্ছে, তো আলটিমেটলি কি বাড়ছে? আইসিটাও বাড়ছে। আইসি যখন বাড়ছে তখন কি হচ্ছে, এই যে আরসি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যেটা ফ্লো হচ্ছে, অর্থাৎ আইবি প্লাস আইসি, সেই কারেন্টটা টোটালি বেড়ে যাচ্ছে। মানে এখানে বেশি ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে। এবং এখানে যদি বেশি ভোল্টেজ ড্রপ হয়ে যায়, আমরা এখানে একটা ইকুয়েশন দেখেছি যে আইবি প্লাস আইসি মাল্টিপ্লাইড বাই আরসি প্লাস আইবি ইন্টু আরএফ প্লাস ভিবিই ইকুয়াল টু হচ্ছে কত? ভিসিসি। এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন এরকম লেখা যেতে পারে যে আইবি প্লাস আইসি মাল্টিপ্লাইড বাই আরসি প্লাস ভিসিই ইকুয়াল টু আমরা 0 বলতে পারি। আইবি প্লাস আইসি মাল্টিপ্লাইড বাই আরসি প্লাস ভিসি ইজ ইকুয়াল টু আমরা 0 নয়, প্লাস ভিসিসি বলতে পারি। তো আলটিমেটলি আমরা যেটা আগের দিনও ক্যালকুলেশন করে দেখানো হয়েছিল যে আইবি প্লাস আইসি মাল্টিপ্লাইড বাই আরসি প্লাস ভিসিই প্লাস ভিসিই ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসিসি, ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসিসি। তাহলে এখান থেকে আমরা ভি সি এই জিনিসটা কত পাচ্ছিলাম? ভিসিই ভিসিই সমান হচ্ছে ভিসিসি মাইনাস, এটা হচ্ছে ভিসিসি মাইনাস আইবি প্লাস আইসি মাল্টিপ্লাইড বাই আরসি। এটা আমরা জানি কেভিএল থেকে। এবার যখন দেখা যাচ্ছে যে টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়লে কি বাড়ছে? আইসিও বাড়ছে, কালেক্টর লিকেজ কারেন্ট বাড়ছে। আইসিও বাড়লে কি বাড়ছে? আইসিও বাড়লে আইসি বাড়ছে। ঠিক আছে, আইসিও বাড়লে আইসিটা বাড়ছে, মানে এই আইসি যেটা আছে এটা বেড়ে যাচ্ছে। এবার এই আইসি যখন বেড়ে যাচ্ছে তখন আলটিমেটলি এই টোটাল যে জিনিসটা, এই টোটাল জিনিসটা বেড়ে যাচ্ছে। এবং এই জিনিসটা যেহেতু ভিসিসি থেকে মাইনাস হয়ে আছে, তার মানে ভিসিসি মাইনাস এই জিনিসটা, ওভারঅল কোয়ান্টিটির ভ্যালুটা কমে যাচ্ছে। ভিসিই যেটা আছে, ভিসির ভ্যালুটা কিন্তু আলটিমেটলি কমে যাচ্ছে। এবং ভিসির ভ্যালু যদি কমে যায় তার মানে হচ্ছে ভিসিই ইজ ইকুয়াল টু আমরা কি দেখেছি? ভিসিই সমান হচ্ছে ভিবিই প্লাস হচ্ছে ভিসিবি। যেহেতু ভিবিইটা অলমোস্ট কনস্ট্যান্ট, তাহলে কি কমে যাচ্ছে? ভিসিবিটা কমে যাচ্ছে। আর ভিসিবি যখন কমে যাচ্ছে, ভিসিবি সমান কি? এই যে কালেক্টর আর বেস এদের মধ্যেকার যে ভোল্টেজ অর্থাৎ ভিসিবি, এইটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে আইবি মাল্টিপ্লাইড বাই আরএফ। যেহেতু ভিসিবি কমে যাচ্ছে এবং আরএফটা হলো কনস্ট্যান্ট, তাহলে বলা যেতে পারে আইবিটা কমে যাচ্ছে। এবং আইবি যখন কমে যাচ্ছে তখন কিন্তু এই যে আইসির ভ্যালু আমরা সমান কি জানি? আইসির ভ্যালু সমান আমরা জানি হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু হচ্ছে কত না, বিটা ইন্টু আইবি, বিটা টাইমস অফ আইবি প্লাস হচ্ছে 1 প্লাস বিটা টাইমস অফ আইসিও, 1 প্লাস বিটা টাইমস অফ আইসিও। তাহলে আইসির যে ভ্যালুটা, সেটা একদিকে আইসিও বৃদ্ধির জন্য বেড়ে যেতে চাইছিল, এটা বাড়ার জন্য
এটা বেড়ে যেতে চাইছিল, অন্যদিকে বিটা আইবি বাড়ার জন্য কমার জন্য এটা কমে যেতে চাইবে। তো আলটিমেটলি যে আইসির ভ্যালুটা কিন্তু স্টেবল থাকবে, মানে আইসির ভ্যালুটা যেরকম রেঞ্জে থাকার কথা বা যে অপারেটিং পয়েন্টে থাকার কথা সেখানেই থাকবে। তো এইভাবে এই সার্কিটটা একটা সেলফ স্টেবিলাইজেশন প্রোভাইড করে। এটা হলো এই যে কালেক্টর ফিডব্যাক বেস বায়াস উইথ কালেক্টর ফিডব্যাক, এই সিস্টেমের একটা অ্যাডভান্টেজ। তো অ্যাডভান্টেজ আমরা দেখলাম, এরপরে আমরা দেখবো যে এর ডিসঅ্যাডভান্টেজটা বা ডিমেরিটসটা কি আছে। ডিমেরিটস এর মধ্যে দেখো, the circuit does not provide good stabilization because stability factor is fairly high although it is less than that of the fixed bias. ফিক্সড বায়াসের ক্ষেত্রে স্টেবিলিটি ফ্যাক্টর ছিল 1 প্লাস বিটা, এবং এই ধরনের সার্কিট যেটা হচ্ছে বেস বায়াসড উইথ কালেক্টর ফিডব্যাক, এখানে স্টেবিলিটি ফ্যাক্টর কত, এইটা 1 প্লাস বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা আরসি ডিভাইডেড বাই আরসি প্লাস আরএফ, এটা হলো এই সার্কিটের স্টেবিলিটি ফ্যাক্টর। তাহলে আগের দিনও যেটা ডিসকাস করা হয়েছিল, এই যে সার্কিট তার যে স্টেবিলিটি ফ্যাক্টর, এটা কিন্তু যেটা বেস বায়াসড সার্কিট তার বা ফিক্সড বায়াস সার্কিট তার তুলনায় কিন্তু কম। ফিক্সড বায়াসের থেকে কিন্তু এর স্টেবিলিটি ফ্যাক্টরের ভ্যালু কম, মানে এটা বেটার। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা চাই কি, আমরা চাই হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টরের ভ্যালু নিয়ারলি ইকুয়াল টু 1 থাকুক, কিন্তু নিয়ারলি ইকুয়াল টু 1 এখানে সম্ভব হয় না, একের থেকে বেশিই থাকে। যে কারণে এটা যদিও ফিক্সড বায়াসের তুলনায় এর স্টেবিলিটি ফ্যাক্টরটা বেটার, তাও আমরা বলবো যে এটা কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টরের মান এখনো যথেষ্ট বেশি একের তুলনায়। তো আরো বেটার স্টেবিলিটি ফ্যাক্টর পাওয়া যেতে পারে, যে কারণে এটা হচ্ছে একটা ডিমেরিটস। আর অন্যতম আরেকটা ডিমেরিট হচ্ছে দ্য সার্কিট প্রোভাইড এ নেগেটিভ ফিডব্যাক হুইচ রিডিউসেস দ্য গেইন অফ দ্য অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, এটা একটা নেগেটিভ ফিডব্যাক প্রোভাইড করে। এই যে কালেক্টর ফিডব্যাক যেটা আছে, এটা হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক প্রোভাইড করে, এবং নেগেটিভ ফিডব্যাক প্রোভাইড করলে কি হয়, যে সার্কিটের যে ওভারঅল গেইন, সেই ওভারঅল গেইনের ভ্যালুটা কিন্তু কমে যায়। And during the positive half cycle of the signal, the collector current increases. The increased collector current would result in the greater voltage drop across RC, and this will reduce the base current and hence the collector current. তো এটাও একটা পয়েন্ট যে যখন এর কালেক্টর কারেন্টটা যদি কোনো কারণে বেড়ে যায়, যেহেতু তখন কি হবে, বেশি ভোল্টেজ ড্রপ কোথায় হবে, আরসি যে রেজিস্ট্যান্সটা আছে, এই আরসি রেজিস্ট্যান্সের মধ্যে বেশি ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, এবং আরসি রেজিস্ট্যান্সের মধ্যে বেশি ভোল্টেজ ড্রপ হলে আলটিমেটলি এই যে কালেক্টর টু বেস টার্মিনালের মধ্যেকার যে ভোল্টেজ সেটা কমে যাবে, এবং বেস কারেন্টটা কমে যাবে। বেস কারেন্টটা কমে যাওয়ার জন্য আবার আইসিটা কমে যাবে। তো এটাও একটা পয়েন্ট। তো মেন যেটা হচ্ছে যে এখানে একটা যে আরসি রেজিস্ট্যান্স, এটা একটা নেগেটিভ ফিডব্যাক প্রোভাইড করছে। নেগেটিভ ফিডব্যাক যদি প্রোভাইড করে, এই সার্কিটে আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সার্কিটে একটা লো ভোল্টেজ সিগন্যাল ইনপুটে দেব, আর এখান থেকে একটা হাই ভোল্টেজ সিগন্যাল আউটপুট হিসাবে পাবো। তো যে যতটা ভোল্টেজ আমরা আউটপুটে পাবো, মানে ভি আউট ডিভাইডেড বাই ভি ইন, এটাই তো আমাদের আলটিমেট গেন। ভি আউট বাই ভি ইন, এটাকে আমরা গেন বলি। তো দেখা যাচ্ছে যে নেগেটিভ ফিডব্যাক থাকার জন্য এই সার্কিটের যে ওভারঅল গেনের ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এই সার্কিটের ক্ষেত্রে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা সার্কিটটা পড়লাম, এটা হচ্ছে বেস বায়াস উইথ কালেক্টর ফিডব্যাক। তো আমাদের আরেকটা মেথড আছে, আরেকটা মেথড অফ বায়াসিং আছে, সেই মেথডটার নাম হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। এবারে আমরা দেখবো যে এই ভোল্টেজ ডিভাইডার বায়াসিং ব্যাপারটা কি। এটা কিন্তু সব থেকে বেশি ইউজ করা হয়, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথড। ইট ইজ দ্য মোস্ট কমনলি ইউজড অ্যারেঞ্জমেন্ট ফর বায়াসিং অ্যাজ ইট প্রোভাইডস গুড বায়াস স্টেবিলিটি। কেন ইউজ করা হয়, কারণ হচ্ছে এটা একটা বেটার স্টেবিলিটি প্রোভাইড করে বলে ইউজ করা হয়। and in this arrangement the emitter resistance Re, it provides stabilization. The resistance Re causes a voltage drop in a direction so as to reverse bias the emitter junction. মানে এখানে কি থাকে, সার্কিটটা একবার দেখে নাও। ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথডে আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখেছিলাম, প্লাস ভিসিসি একটা ব্যাটারি থাকছে, তার সঙ্গে রেজিস্টার একটা থাকছে কালেক্টরে, এবং সেটা গিয়ে ট্রানজিস্টরের কালেক্টর টার্মিনালে লেগে যাচ্ছে। অন্যদিকে এই যে এমিটার টার্মিনাল, এখানে আমরা যেরকম বেস বায়াস উইথ এমিটার ফিডব্যাক যেখানে পড়েছিলাম, সেখানে যেরকম রেজিস্ট্যান্স একটা এমিটারে ছিল, এখানেও ঠিক সেরকম একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। রেজিস্ট্যান্স লাগানো থাকলে কি হবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এর এমিটার রেজিস্টরের অ্যাক্রস একটা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো যখন হবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এবং ভোল্টেজ ড্রপ যদি হয় তাহলে এই যে এমিটার টার্মিনাল, এটা একটা বায়াসড হবে। এমিটার টার্মিনাল একটা রিভার্স বায়াসড হবে, কারণ যদি ধরো এমিটার টার্মিনালটাকে আমি খালি ড্র করছি, আমি বাকি সার্কিটটাকে নিয়ে কনসিডার এখন করছি না। সাপোজ একটা যে কথাটা আমরা বললাম, যেটা ধরো একটা ট্রানজিস্টর আছে,
এটা ট্রানজিস্টরের বেস, এটা হলো এমিটার টার্মিনাল এবং এটি হলো কালেক্টর টার্মিনাল। এবার আমরা ধরো এই যে ট্রানজিস্টরের, এটা কি ধরনের ট্রানজিস্টর? এটা হলো একটা এনপিএন ট্রানজিস্টর। এটা হলো একটা এনপিএন ট্রানজিস্টর। এবার এই এনপিএন ট্রানজিস্টরের যে এমিটার টার্মিনাল যদি আমরা ডাইরেক্টলি একে গ্রাউন্ড করে দিতাম, তাহলে এমিটার যে পয়েন্টটা, এখানে কত ভোল্টেজ পড়তো বলো? গ্রাউন্ডেড পোটেনশিয়াল কত? গ্রাউন্ডেড পোটেনশিয়াল অলওয়েজ 0 ভোল্ট আমরা ধরে নিই, তাহলে এমিটারটাতেও 0 ভোল্ট পড়তো। ঠিক আছে, এবার তা না করে যদি আমরা এমিটারের ওখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিই, তাহলে কি রকম হবে ব্যাপারটা? তাহলে ধরো এটা হলো আমাদের এমিটার টার্মিনাল, আমরা এখানে একটা রেজিস্টার কানেক্ট করলাম। রেজিস্টারের রেজিস্ট্যান্সটা কত? রেজিস্ট্যান্স হচ্ছে আর ই। এটা হলো রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু আর ই। আচ্ছা, এটা হলো আমার কালেক্টর টার্মিনাল, আর এটা হলো আমাদের বেস টার্মিনাল, আর এইটা হলো আমাদের এমিটার পয়েন্ট বা এমিটার টার্মিনাল। এটা হলো আমাদের ট্রানজিস্টরের সিম্বলটা। ঠিক আছে, এবার দেখো এখানে এমিটারের মধ্যে দিয়ে তো একটা কারেন্ট ফ্লো হবে, এমিটারের মধ্যে দিয়ে একটা কারেন্টের ফ্লো হবে। তো আমরা কারেন্টের ফ্লোটাকে সাপোজ দেখাচ্ছি কত না, আইই কারেন্ট। ঠিক আছে, আইই কারেন্ট এমিটারের মধ্যে দিয়ে ফ্লো করছে। যদি আইই কারেন্ট এমিটারের মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে ধরো এখানটাই হচ্ছে পজিটিভ, এই রেজিস্টারের এদিকটা পজিটিভ আর এদিকটা হলো নেগেটিভ। এখানে কত ভোল্টেজ ড্রপ হয়েছে রেজিস্টারটার মধ্যে? আইই গণিত আর ই, আইই গণিত হচ্ছে আর ই। এটা হচ্ছে এই রেজিস্টারের মধ্যে কতটা ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আমরা কি বলতে পারি? আই ইন্টু আর ই যদি ভোল্টেজ ড্রপ এইটুকুর মধ্যে হয়, তাহলে এই জায়গার ভোল্টেজটা কত? এখানকার ভোল্টেজ আমরা জানি 0 ভোল্ট, গ্রাউন্ডের ভোল্টেজ ইজ অলওয়েজ 0, তাহলে এই জায়গাকার পোটেনশিয়াল নিশ্চয়ই এইটা আই ইন্টু আর ই, এবং এটা প্লাস প্লাস আই ইন্টু আর ই, কারণ এদিকটা আমার পজিটিভ আছে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে এই ধরনের যে বায়াসিং মেথডটা আমরা করব, যেখানে আমাদের এমিটার টার্মিনালে রেজিস্ট্যান্স লেগে থাকবে, তখন কিন্তু আমাদের যে এমিটার পয়েন্ট বা এমিটার টার্মিনাল, সেটা কিন্তু 0 পোটেনশিয়ালে থাকবে না, ইট উইল বি অ্যাট এ হায়ার পোটেনশিয়াল। এবং এই টার্মিনালটা কি ধরনের টার্মিনাল? এটা হচ্ছে এন টাইপ, পিএনপি, সরি এনপিএন। এটা হলো এনপিএন ট্রানজিস্টর, মানে কালেক্টরটা হলো এন, বেসটা হলো আমার পি টাইপ, আর আবার এমিটারটা হলো পি টাইপ। বেসটা হলো পি টাইপ আর এমিটারটা হলো আমার এন টাইপ। এবার এন টাইপের মধ্যে পজিটিভ ভোল্টেজ যুক্ত আছে, মানেটা কি? দ্য বেস সরি এমিটার টার্মিনাল ইজ রিভার্স বায়াসড। এটাই এখানে বলা হয়েছে, এই কথাটা যেটা এখানে বলেছে, দ্য রেজিস্ট্যান্স আর ই কজেস এ ভোল্টেজ ড্রপ ইন এ ডাইরেকশন সো অ্যাজ টু রিভার্স বায়াস দ্য এমিটার জাংশন। এটা এমিটার জাংশনকে রিভার্স বায়াস করছে। ঠিক আছে, সিন্স দ্য এমিটার বেস জাংশন ইজ টু বি ফরওয়ার্ড বায়াসড, দ্য বেস ভোল্টেজ ইজ অবটেন্ড ফ্রম আর1। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আগের জিনিসটা আরেকবার বলুন তো স্যার, এই জিনিসটা বুঝতে পারলাম না। এই জায়গাটা বুঝতে পারলে না? আচ্ছা, ধরো আমি খালি নিচের অংশটুকু নিয়ে আলোচনা করছি, পুরো সার্কিটটা আঁকিনি কিন্তু, এটা বুঝতে পেরেছো তো? খালি আমি ট্রানজিস্টরটা নিচের অংশটুকু নিয়ে আলোচনা করছি। তো ধরো ট্রানজিস্টরের এইটা হলো এমনি তো আছে ট্রানজিস্টরটা, আমি পুরো সার্কিটটা ড্র করিনি এখানে। তো এরকম যদি একটা ট্রানজিস্টর থাকে, যার আমরা এমিটার টার্মিনালকে যদি গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিই, কোনো রেজিস্ট্যান্স ছাড়া একদম ডাইরেক্ট গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিই, তা গ্রাউন্ডের ভোল্টেজ কত হয় বলো? গ্রাউন্ডের পোটেনশিয়াল ইজ অলওয়েজ 0 ভোল্ট। ঠিক আছে, গ্রাউন্ডের পোটেনশিয়াল ইজ অলওয়েজ 0 ভোল্ট। তাহলে এখান দিয়ে কত কারেন্ট ফ্লো করছে? এখান দিয়ে কালেক্টর কারেন্ট সবসময় আই ফ্লো করবে, কিন্তু এখানে তো কোনো রেজিস্টার জুড়ে নেই। রেজিস্টার কিছু কানেক্টেড হয়ে আছে কি? এখানে কোনো রেজিস্ট্যান্স জুড়ে নেই, তার মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপও নেই। এইটুকু পথ যে আসছে এর মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ নেই। তাহলে এখানে যদি তার মানে এখানেও যদি 0 ভোল্ট হয়, তাহলে এই যে এমিটারের যে টার্মিনাল, এইখানেও নিশ্চয়ই 0 ভোল্টই হবে। যদি এখানেও 0 ভোল্ট হয়, এখানেও 0 ভোল্ট হবে। এটা কখন? যদি আমরা এমিটারে কোনো রেজিস্ট্যান্স কানেক্ট না করি তখন। কিন্তু যদি আমরা এমিটারে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করি, তখন কি হবে? তখনও আমার এই যে গ্রাউন্ডের পোটেনশিয়াল তখনও তো 0 ভোল্টই থাকবে, এটা তো 0 ভোল্টই থাকলো। কিন্তু তখন আমার এই যে এমিটারের এখানে যে রেজিস্ট্যান্সটা আমরা জুড়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। কত কারেন্ট ফ্লো হচ্ছে? আইই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। এবার এই আই পরিমাণ কারেন্ট যদি একটা রেজিস্ট্যান্স, ধরো একটা রেজিস্ট্যান্স এরকম আছে, আই তার রেজিস্ট্যান্সে হলো কত? আর ই, একটা আর ই রেজিস্ট্যান্স, তার মধ্যে দিয়ে যদি আমার আই পরিমাণ কারেন্ট ফ্লো করে, তাহলে তার মধ্যে কত ভোল্টেজ ড্রপ হবে বলো? এর মধ্যে যদি আই পরিমাণ কারেন্ট ফ্লো করে, তাহলে কত ভোল্টেজ ড্রপ হবে? ভোল্টেজ ইজ ইকুয়াল টু আমরা কি বলি? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তাহলে আই যদি কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে এইখান থেকে এইটুকুর অংশের মধ্যে আমার ভোল্টেজ ড্রপ হবে কত? আইই মাল্টিপ্লাইড বাই আর ই, আইই মাল্টিপ্লাইড বাই
আর ই, এটাই হলো আমাদের ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস রেজিস্টর। ঠিক আছে, এই রেজিস্টরের মধ্যে এই পরিমাণ ভোল্টেজ ড্রপ আমার হয়ে যাবে। এবার এই যে ভোল্টেজ ড্রপটা হলো, তাহলে এইখানে আমার 0 ভোল্টেজ ছিল, আর এইখানে ভোল্টেজ একটা ড্রপ হলো, তাহলে এই যে ই আর এই যে গ্রাউন্ড, এই দুটোর মধ্যে কত ভোল্টেজ আছে? ই আর গ্রাউন্ডের মধ্যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটোর মধ্যে কত ভোল্টেজ ড্রপ হয়েছে? এইটুকু দুটো পয়েন্টের মধ্যে এই ভোল্টেজ ড্রপটা হয়েছে। এই যে ভোল্টেজ ড্রপ আই ইন্টু আর ই, সেটা তো এইটুকুর মধ্যেই হয়েছে। তাহলে এখানকার ভোল্টেজ যদি 0 হয়, এখানকার ভোল্টেজ কত হবে? এই জায়গার ভোল্টেজ এই আই ইন্টু আর ই হবে। মানে এমিটার যে টার্মিনাল, সেখানে আমার আই ইন্টু আর ই ভোল্টেজটা পড়ছে। যেখানে আমার যদি আমরা ডাইরেক্টলি ওকে গ্রাউন্ড করে রাখতাম, তাহলে এমিটারে কত ভোল্টেজ পড়তো? 0 ভোল্টেজ পড়তো। কিন্তু এখানে কত পড়ছে? এখানে আই ইন্টু আর ই, মানে এটা একটা পজিটিভ একটা ভোল্টেজ আমার এমিটার টার্মিনালে পড়ছে। এবং এমিটার টার্মিনালটা আমার কি টাইপের? এখানে আমার ট্রানজিস্টরটা হলো এনপিএন। এনপিএন মানে এমিটারটা এন, বেসটা পি, আবার কালেক্টরটা হলো এন টাইপের। ঠিক আছে, তাহলে আমার এমিটারটা যেহেতু এন টাইপের, সেখানে যেহেতু আমার পজিটিভ ভোল্টেজ যুক্ত হচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে এমিটার টার্মিনাল হচ্ছে কি রিভার্স বায়াস হচ্ছে, তাই না? সেটাই বলা হচ্ছে এখানে, সেটাই এতক্ষণ আমি বললাম। কিন্তু আমাদের যে ট্রানজিস্টারকে যখন আমরা অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করাতে চাই, তার কি কন্ডিশন ছিল? অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করানোর কন্ডিশনগুলো কি কি ছিল? না, আমাদের যে বেস এমিটার জাংশন শুড বি ফরওয়ার্ড বায়াসড। ঠিক আছে, বেস এমিটার জাংশন শুড বি এফবি, মানে হচ্ছে ফরওয়ার্ড বায়াসড। আর আমাদের যে আরেকটা জাংশন আছে, মানে কালেক্টর বেস জাংশন, সিবি জাংশন, দ্যাট শুড বি রিভার্স বায়াস। কালেক্টর বেস জাংশন দ্যাট শুড বি আরবি, মানে হচ্ছে রিভার্স বায়াস। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখলাম? আমরা এমিটার টার্মিনালে আমরা অলরেডি কিন্তু একটা পজিটিভ ভোল্টেজ দিয়ে রেখেছি। তাহলে আমাকে যদি একটা ট্রানজিস্টর যার এমিটারে আমরা অলরেডি একটা পজিটিভ ভোল্টেজ দিয়ে রেখেছি, এটা ধরো আমার একটা ট্রানজিস্টর, যেটা কালেক্টর, এটা হলো এমিটার, আর এটা হলো বেস। ঠিক আছে, আমরা যেহেতু অলরেডি একটা পজিটিভ ভোল্টেজ কোথায় দিয়ে রেখেছি? এমিটারে দিয়ে রেখেছি। তাহলে যদি আমাকে বেস আর এমিটারের মধ্যে যে জাংশন, এইটুকু অংশে আমাকে যদি ফরওয়ার্ড বায়াস করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে আরো বেশি পজিটিভ দিতে হবে। যদি আমরা বেসে এমিটারে যতটা পজিটিভ আছে তার থেকে বেশি পজিটিভ আমরা বেসে দিতে পারি, তবে গিয়ে তো আমার এই বেস এমিটার জাংশনটা ওভারঅল ফরওয়ার্ড বায়াস হবে। তার জন্য আমাকে কি করতে হবে দেখো, তার জন্য আমাকে বেস যে টার্মিনালটা আছে সেটাকে আমাকে মোর ফরওয়ার্ড বায়াস আমাকে করতে হবে। ঠিক আছে, এবার সেটাই এখানে কিভাবে করেছে সেটাই দেখো। সিন্স দ্য emitter base junction is to be forward biased, the base voltage is obtained from a R1 R2 network, and the net forward bias across the emitter base junction is equal to VB, যেটা হচ্ছে কি না ডিসি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আর ভিবি মাইনাস হচ্ছে ডিসি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আর ই। ঠিক আছে, এটাই হচ্ছে নেট ফরওয়ার্ড বায়াস অ্যাক্রস দ্য এমিটার অ্যান্ড বেস জাংশন। তো সেটা কিভাবে R1 R2 নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাচ্ছে আমি পরের পাতায় ডিসকাস করছি। দেখো, এই যে R1 আর R2, এটা হচ্ছে দুটো রেজিস্টার। এই দুটো রেজিস্টারের মাধ্যমে এদের যে একটা R1 R2 যে জাংশন পয়েন্ট, সেখান থেকে একটা তার টেনে নিয়ে গিয়ে সেটাকে আমাকে বেসের সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে এই R1 R2 যে নেটওয়ার্কটা আছে, তার উপরে কত ভোল্টেজ আছে? ভিসিসি ভোল্টেজ আছে। তাহলে এইখান দিয়ে যে আমার কারেন্ট যেটা ফ্লো হবে, তার মধ্যে এইটুকু অংশের যে ভোল্টেজটা থাকবে, এই R2 অ্যাক্রসে যতটা ভোল্টেজ থাকবে, সেই ভোল্টেজটাই আমার বেস টার্মিনালে গিয়ে অ্যাপ্লাইড হবে। এবং তখন আমার বেসের যে পোটেনশিয়ালটা হবে সেটা হচ্ছে এমিটারের থেকে বেশি হবে, এবং বেস এমিটার জাংশন যেটা আছে সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসড হবে। So in case of a practical amplifier circuit, to avoid the loss of AC signal, a capacitor of large capacitance is connected across RE. Practical যে amplifier circuit, সেখানে কি হয় না, এই যে RE যে রেজিস্টারটা আছে এর সঙ্গে প্যারালালে একটা ক্যাপাসিটর লাগানো থাকে, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে অন্য একটা চ্যাপ্টারে ডিটেইলে ডিসকাস করব। এখানে আমরা এটা ডিসকাস করছি না, পরবর্তী চ্যাপ্টারে আমরা স্মল সিগন্যাল অ্যানালিসিস যখন করব তখন দেখাবো। And this capacitor offers a very small reactance to the AC signal. জানি আমরা ক্যাপাসিটর কি করে না, এসি সিগন্যালকে বাধা বিশেষ দেয় না, and it allows it to pass through the capacitor. ক্যাপাসিটর এর মধ্যে দিয়ে এসি সিগন্যালকে ইজিলি পাস হতে দেয়। তো আমরা একটু এর যে সার্কিট ডায়াগ্রাম সেটা একটু দেখে নিই, কিভাবে একটা পোটেনশিয়াল ডিভাইডার বা ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট কাজ করে। তো আমরা এখানে একটা বাস এঁকে নিলাম। এই বাসের ভোল্টেজ কত হলো, সাপোজ আমরা এখানে ধরে নিলাম বাসের ভোল্টেজ হলো ভিসিসি। ঠিক আছে, এবারে সার্কিটটা দেখো। এখানে প্রথমে আমরা কালেক্টর টার্মিনালটাকে ধরি। কালেক্টর টার্মিনালের যে এখানে রেজিস্টার আছে, আরসি রেজিস্টার।
আরসি রেজিস্টার গিয়ে কোথায় জুড়বে, না কালেক্টর টার্মিনালে জুড়ে যাবে। এখানে আমার ট্রানজিস্টারটা ড্র করলাম, এনপিএন টাইপের ট্রানজিস্টার। তার মধ্যে এই যে আমার টার্মিনালটা আছে, এটা হলো আমার এমিটার টার্মিনাল। এমিটার টার্মিনালে একটা রেজিস্টার আর ই কানেক্ট। হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ বলছি আপনি কিছু দেখাচ্ছেন? হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না স্যার। ওকে। স্যার আমরা কিছু কেউ একটা প্রেজেন্টিং অন করে দিয়েছিলে তোমরা, ঠিক আছে, তার জন্য এটা দেখা যাচ্ছিল না। ঠিক আছে, তো দেখো এখন দেখতে পাচ্ছ, কোথা থেকে দেখতে পাওনি? এটা আঁকা থেকে পুরোটা দেখতে পাওনি তো? এইটা যখন বোঝাচ্ছিলাম দেখতে পেয়েছো? এটা দেখতে পেয়েছো তো? না স্যার দেখতে পাই। আচ্ছা, আমি যেটা এতক্ষণ যেটা বলছিলাম যে কি ব্যাপারটা হচ্ছে না, ভোল্টেজ ডিভাইডার যে বায়াসিং মেথড, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথডে আমি এটা প্রথমে দেখালাম যে এখানে একটা রেজিস্টার থাকবে আর ই, এটা তো আমি আগে এক্সপ্লেন করলাম। ঠিক আছে, তো এইটা তো থাকলোই, তারই সাথে সাথে এই যে বেস টার্মিনাল যেটা আছে, বেস টার্মিনালটাকে তো আমাকে ফরওয়ার্ড বায়াস করতে হবে, তবে গিয়ে তো আমার এই বেস এমিটার যে জাংশন, এটা ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে বেসটাকে আমাকে কি করতে হবে, একটা পজিটিভ ভোল্টেজ দিতে হবে। এবার এই পজিটিভ ভোল্টেজটা আমরা পাবো কোথা থেকে? পজিটিভ ভোল্টেজ পাওয়ার জন্য এখানে একটা নেটওয়ার্ক ইউজ করা হবে। এই যে R1 আর এই R2 এরা মিলে একটা নেটওয়ার্ক প্রোভাইড করবে, যাদের মাধ্যমে আমরা এখানে বেস টার্মিনালে একটা পজিটিভ ভোল্টেজ পাবো। আমি এটাকে এক্সপ্লেন করছি, এখানে ডায়াগ্রামের মধ্যে আমি এক্সপ্লেন করছি। সার্কিট ডায়াগ্রামটা আমি এখানে রিড্র করে নিই, দিয়ে এক্সপ্লেন করছি। দেখো এখানে হচ্ছে দুটো রেজিস্টার আছে, এখানে এটা হলো আমাদের কি টার্মিনাল, সরি, এটা হলো আমাদের কালেক্টর টার্মিনাল, এটা এমিটার। অন্য কালার দিয়ে ওটাকে দেখাই তাহলে বেটার হবে। এটা হলো আমাদের কালেক্টর টার্মিনাল, এটা হলো আমাদের এমিটার টার্মিনাল, আর এটা হলো আমাদের বেস টার্মিনাল। ঠিক আছে, আচ্ছা এইখানে আমরা দুটো রেজিস্টার ইউজ করব। একটা রেজিস্টার আমরা এখানে রাখলাম, আর একটা রেজিস্টার আমাদের এরকম থাকলো। আচ্ছা, এবার এই যে দুটো রেজিস্টার, এই রেজিস্টারের নাম কি দেওয়া হয়েছে? এই রেজিস্টারের নাম হচ্ছে আমার আরসি, যেহেতু এটা আমার কালেক্টরের সঙ্গে জুড়ে আছে। এই রেজিস্টারটা আমার এমিটারের সঙ্গে জুড়ে আছে, যে কারণে এর নাম দিলাম আর ই, এর নাম দেওয়া হলো আর ই। আচ্ছা, এবার হচ্ছে এইখানে যে আমার রেজিস্টারটা আছে তার নাম হলো, তার রেজিস্ট্যান্সের মান হলো R1। অন্যদিকে এখানে যে রেজিস্টার আছে তার রেজিস্ট্যান্সের মান হলো R2। আচ্ছা, এবার আমরা দেখব যে এইখান দিয়ে যে কালেক্টর টার্মিনাল, তার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হয়, কালেক্টরের মধ্যে কত কারেন্ট যাবে, আইসি পরিমাণ কারেন্ট যাবে। এইখান দিয়ে যে কারেন্টটা যাবে আমরা ধরে নিলাম সেই কারেন্টের মান হলো আইসি। ঠিক আছে, আচ্ছা এই এমিটারের মধ্যে যে কারেন্ট যাবে, এমিটারের মধ্যেকার কারেন্ট কত হবে, এটা হলো আইই। আচ্ছা, এইখান দিয়ে এই যে রেজিস্টার এই যে ভোল্টেজ সোর্স ভিসিসি, আর এখানে দেখো দুটো রেজিস্ট্যান্স আছে, একটা R1 রেজিস্ট্যান্স আর একটা হলো R2 রেজিস্ট্যান্স। তাহলে এই পথে একটা কারেন্টের ফ্লো সৃষ্টি হবে, এই ভোল্টেজ থেকে গ্রাউন্ডের মধ্যে একটা কারেন্টের ফ্লো হবে। সেই কারেন্টের কিছুটা অংশ বেস কারেন্ট হিসাবে এদিক দিয়ে যাবে, কিন্তু বেস কারেন্টের ভ্যালুটাকে আমরা কি করি, বেস কারেন্টের ভ্যালু খুব স্মল হয়, বেস কারেন্ট ইজ ইন দ্য রেঞ্জ অফ মাইক্রো অ্যাম্পিয়ার হয়, এবং আমরা ওটাকে প্র্যাকটিক্যাল পারপাসে নেগলেক্ট করতে পারি। তো আমরা দেখবো যে এইখান দিয়ে দেখো ভিসিসি ব্যাটারি একটা জুড়ে আছে, আর এখানে হচ্ছে গ্রাউন্ড আছে। তো দুটো রেজিস্ট্যান্স, একটা ধরো ভোল্টেজ সোর্স ভিসিসি, তাদের মধ্যে আমার দুখানা রেজিস্ট্যান্স এরকম জুড়ে আছে, একটা রেজিস্ট্যান্স সাপোজ R1 আর একটা রেজিস্ট্যান্স সাপোজ R2, এরকম জুড়ে আছে মনে করো। ঠিক আছে, এটা হলো আমার কত না প্লাস ভিসিসি, এটা হলো সাপোজ প্লাস ভিসিসি যেমন এই ছবিতে আছে, এটা হলো সাপোজ একটা রেজিস্ট্যান্স আমার R1, আর এটা হলো আরেকটা রেজিস্ট্যান্স R2। এবার এখান দিয়ে একটা পাথ আছে, কিন্তু সেই পাথে আমরা ধরে নিচ্ছি কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারণ বেস কারেন্টের মান যেটা সেটা খুবই স্মল হয়। তাহলে এই পথে যদি কোনো কারেন্ট ফ্লো না হয় আমার এটাকে দেখানোরও দরকার নেই। আমরা এবার দেখো এই পথে যে কারেন্টটা আসবে আই কারেন্ট, এইখান দিয়ে কত কারেন্ট ফ্লো হবে বলো? একটা যদি ভোল্টেজ সোর্স ভি থাকে, ভিসিসি থাকে, এবং দুটো রেজিস্ট্যান্স R1 R2 গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড থাকে, বলো কারেন্টের মান আই ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? VCC divided by R1 plus R2. হ্যাঁ, আই ইজিক্যাল টু আমরা লিখতে পারি এটাই, ভিসিসি ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তার মধ্যে যদি আমাকে বলা হয় যে বলো যে R2 রেজিস্টারের অ্যাক্রসে কত ভোল্টেজ আছে,
তাহলে কি বলবে? এটা তো আমার কারেন্ট হয়ে গেল, এই কারেন্টটাই আমার এইখান দিয়ে ফ্লো করছে, তাই তো? এই কারেন্টটাই আমার আই কারেন্ট ফ্লো করছে তো। তাহলে বলো দেখি এই এই যে R2 রেজিস্টার, এখানে আমার কতটা ভোল্টেজ ড্রপ হবে এই কারেন্টের জন্য? স্যার আই ইন্টু আর টু, আর আই এর মান তো ভিসিসি হ্যাঁ ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর আই টু। ইন্টু R2, এইটা হলো এই ভোল্টেজ ড্রপের মান হলো আই ইন্টু R2। ঠিক আছে, আই ইন্টু R2, এবং আর আই এর মান তো আমরা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি। কত সেটা? সেটা হচ্ছে ভিসিসি ডিভাইডেড বাই R1 প্লাস R2, ভিসিসি ডিভাইডেড বাই R1 প্লাস R2 মাল্টিপ্লাইড বাই R2, উপরে হচ্ছে R2। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই R2 রেজিস্টার যেটা আছে তার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হচ্ছে কত না, এইটা ভিসিসি ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, মানে এইখান থেকে এইটুকু অংশের মধ্যে এই ভোল্টেজটা আছে। আর একটা জিনিস ভালো করে দেখো, এইখান থেকে এইটুকুর মধ্যে যে ভোল্টেজ, তার সঙ্গে কিন্তু এই বেস এমিটারের মধ্যেকার যে এই যে অংশটা আর এই রেজিস্ট্যান্সটা, এটাও কিন্তু প্যারালালে এর সঙ্গে জুড়ে আছে। ঠিক আছে, তো ব্যাপারটা যেটা হচ্ছে, এই যে সার্কিট, এটাকে আমরা ফার্দার সিম্পলিফাই করবার জন্য আমাদেরকে এই যে একটা থেভেনিনস একটা ফর্মুলা আছে, যেটা তোমরা সার্কিট থিওরির মধ্যে ডিটেলসে পড়বে, থেভেনিনস থিওরেম। সেই থেভেনিনস থিওরেম অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে একটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স ক্যালকুলেট করতে হবে। ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স মানে এই যে জায়গাটা, এই জায়গাকার যে ভোল্টেজ, সেটাই হলো আমার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স। এবং এর ভ্যালু আমরা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি। কত না, এটাই আমাদের ভিটিএইচ। ঠিক আছে, এটাকেই আমরা নাম দেবো কি, থেভেনিন ভোল্টেজ। এটা হলো আমাদের ভিটিএইচ ইজ ইকুয়াল টু কত, আই ইন্টু R2, মানে হচ্ছে ভিসিসি ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা হলো থেভেনিনস ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। অন্যদিকে থেভেনিন ইকুইভ্যালেন্ট যে কারেন্ট, সেটা রেজিস্ট্যান্স, সেটা ক্যালকুলেট করবার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে পাথে, এই পাথ অনুযায়ী আমাদের R1 এই পয়েন্টের সাপেক্ষে আমরা যদি দেখি, R1 রেজিস্ট্যান্স যেটা আছে আমাদের এই পয়েন্টের সাপেক্ষে যদি আমরা দেখি, R1 রেজিস্ট্যান্স কার কার মধ্যে জুড়ে আছে, মানে থেভেনিন ইকুইভ্যালেন্ট বার করতে গেলে আমাদেরকে যেটা করতে হয়, আমরা সমস্ত যে ডিসি ভোল্টেজ সোর্স গুলো আছে না, সেগুলোকে সব গ্রাউন্ডের সঙ্গে মানে গ্রাউন্ড ধরে নেব। মানে আমাদের উপরে যেটা আমাদের ভিসিসির সঙ্গে জুড়ে ছিল R1টা, সেটাকেও আমরা ধরে নেবো এটা গ্রাউন্ডের সঙ্গে জুড়ে আছে। ঠিক আছে, এটা আমরা ধরে নেব। অন্যদিকে এই যে আমার R2 যেটা আছে, R2টা তো আমার অলরেডি গ্রাউন্ডের সঙ্গে জুড়েই আছে, ওকে নিয়ে আমার আর কিছু করারই নেই। তাহলে এই যে উপরের যে ভিসিসি, সেটাকেও আমরা গ্রাউন্ড ধরে নিলাম, আর নিচের R1, সরি উপরের এটা R1 ছিল, নিচের যে R2 সেটা তো অলরেডি আমার গ্রাউন্ডের সঙ্গে জুড়েই ছিল। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে আমরা কি বলতে পারি, এটা যদি একটা রেফারেন্স পয়েন্ট, এটা আমাদের বেসের সঙ্গে কানেক্টেড, এটা তো আমার রেফারেন্স পয়েন্ট। এই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে R1 রেজিস্ট্যান্সটাও গ্রাউন্ডের সঙ্গে জুড়ে আছে, R2 রেজিস্ট্যান্সটাও গ্রাউন্ডের সঙ্গে জুড়ে আছে। মানে আমরা ভাবতে পারি আমার হচ্ছে এই বেস পয়েন্টের সাপেক্ষে R1 রেজিস্ট্যান্স একটা এরকম গ্রাউন্ডের সঙ্গে জুড়ে আছে, এবং R2 আর একটা রেজিস্ট্যান্সও গ্রাউন্ডের সঙ্গে এরকম জুড়ে আছে। মানে দুটো রেজিস্ট্যান্স কিসে আছে বলো তো, প্যারালালে আছে। এই R1ও গ্রাউন্ডের সঙ্গে জুড়ে আছে, আর R2ও গ্রাউন্ডের সঙ্গে জুড়ে আছে। থেভেনিন ইকুইভ্যালেন্ট বার করবার জন্য এটা হচ্ছে আমাদের প্রসেস, যে আমরা যেগুলো আমাদের ডিসি ভোল্টেজ সোর্স আছে সেগুলোকে আমরা গ্রাউন্ড ধরে নিয়ে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারবো। তাহলে বলো, এই অবস্থায় আমার যে রেজিস্ট্যান্সটা হবে ভি পয়েন্টের সাপেক্ষে, সো তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? R1 আর R2 প্যারালালে আছে, বলো R1 এর সঙ্গে R2 আমার প্যারালালে আছে। তাহলে আমার ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা হবে, যেটাকে আমরা নাম দেবো RTH, Thevenin equivalent resistance, that will be equal to R1 R2 divided by R1 plus R2। এটা হবে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কি করে পেলাম? আমাদের ডিসি ভোল্টেজ সোর্স যেগুলো আছে, এগুলোকে গ্রাউন্ডের সঙ্গে ইকুয়েট করে দিলাম বা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড ধরে নিলাম। তারপরে আমরা ইনপুটের দিককার, মানে আমাদের যে ট্রানজিস্টরের আগে, মানে আমরা এই দিকটাকে নিয়ে ক্যালকুলেট করছি না, কিন্তু আমরা খালি এই দিকের অংশটা, বাঁ দিকের অংশটাকে নিয়ে আমরা ইনপুট রেজিস্ট্যান্সটাকে নিয়ে হিসাব করতে চাইছি। তো সেটা করবার জন্য আমাদের যে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো, সেটার মান বের হলো R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এবার হচ্ছে আমরা যখন থেভেনিন ইকুইভ্যালেন্ট বার করে নিলাম, আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটাও ড্র করতে পারবো। সার্কিটটা আমরা কিভাবে ড্র করছি পরের কথাই দেখে নেওয়া যাক। দেখো, এখানে থেভেনিন ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা আছে, এখানে এই ভিটিএইচ যেটা আমাদের ক্যালকুলেটেড হয়েছে, ওটাকে একটা ভোল্টেজ সোর্স হিসাবে দেখালো, আর এই R1 R2 প্যারালাল হয়ে যে RTH হলো, সেটাকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স হিসাবে দেখালো, এবং তারপরে বাকি সার্কিটটা অ্যাজ ইট ইজ রেখে দিল। আমরা ওটাকে আমাদের এখানে আরেকবার আমরা ড্র করে নেব। তাহলে আমাদের ভিটিএইচ সমান কত বার হয়েছে বলো? ভিটিএইচ আমরা অলরেডি ক্যালকুলেট করে রেখেছি,
ভিটিএইচ সমান আমাদের বার হয়ে আছে হচ্ছে কত না ভিসিসি ডিভাইডেড বাই হচ্ছে R1 প্লাস R2, ঠিক আছে, ভিসিসি ডিভাইডেড বাই R1 প্লাস R2 গণিত কত R2, এটা হচ্ছে আমাদের ভিটিএইচ। অন্যদিকে আমরা আর একটা কি বার করে রেখেছি, আর একটা আমরা আরটিএইচ বার করে রেখেছি, থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তার মানটা কত, তার মান হচ্ছে R1 R2 ডিভাইডেড বাই হচ্ছে R1 প্লাস R2, এটা আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার হয়ে আছে। এবার এই দুটো জিনিসকে নিয়ে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করে নেব। মানে এই ভিটিএইচ এটাকে আমরা একটা ব্যাটারি হিসাবে দেখাবো, ঠিক আছে, একটা ডিসি ব্যাটারি আমরা এরকমই দেখাই, আমরা এরকম দেখাই, এটাকে একটা ব্যাটারি হিসাবে দেখাই, ঠিক আছে। তাহলে ধরো এটা হলো আমাদের একটা ব্যাটারি, ঠিক আছে, এর মান কত, এর মান হলো ভিটিএইচ, ঠিক আছে, এটা আমাদের একটা জিনিস হয়ে গেল। নেক্সট আমরা কি দেখাবো, আমাদের হচ্ছে আরটিএইচটাকে ভিটিএইচ এর সঙ্গে সিরিজে আঁকতে হবে। এঁকে নিলাম, এটা হয়ে গেল আমাদের আরটিএইচ, এটা হয়ে গেল আমাদের আরটিএইচ। সেটা গিয়ে কার সঙ্গে লেগে আছে না বেস টার্মিনালের সঙ্গে লেগে আছে। ট্রানজিস্টরের এটা হলো আমার বেস টার্মিনাল, এটা হলো এমিটার, আর উপরেরটা হলো কালেক্টর। এমিটার টার্মিনালে আমার কি লেগে আছে না এখানে একটা রেজিস্ট্যান্স লেগে আছে, তার রেজিস্ট্যান্স কত, তার রেজিস্ট্যান্স হচ্ছে আমার Re, এই রেজিস্ট্যান্সের মান হলো আমার Re, ঠিক আছে। আচ্ছা, উপরে আমার কি আছে, কালেক্টরের সঙ্গে আমার লেগে আছে হচ্ছে একটা আরেকটা রেজিস্টার, তার রেজিস্ট্যান্সের মান কত না Rc, তার মান হলো Rc। আর এখানে আমার কি থাকবে, এখানে আমার প্লাস ভিসিসি অ্যাজ ইট ইজ যেটা ছিল সেটা আমার থেকে গেল, এটা ভিসিসি থেকে গেল, ঠিক আছে। তাহলে এই টার্মিনালটার নাম হয়ে গেল আমার বেস টার্মিনাল, এটা হলো আমাদের বেস। আচ্ছা, এটাখানে আমরা ট্রানজিস্টরের সিম্বলটা কমপ্লিট করে নিলাম। এটা হয়ে গেল আমাদের এমিটার টার্মিনাল, আর উপরের এটা হয়ে গেল আমাদের কালেক্টর টার্মিনাল, ঠিক আছে। এবারে আমরা কি করব, এবার আমরা কারেন্ট অ্যানালিসিস করব। যেরকম ভাবে আমরা কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল অ্যাপ্লাই করবার জন্য এই যে কারেন্টটা এই ভিটিএইচ থেকে আরটিএইচ হয়ে ভিবিই হয়ে আরই হয়ে এই যে পথটা, এই পথে আমার কারেন্টটা ফ্লো হবে। তো এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড আমরা ধরে নিতে পারি সেম, মানে এইভাবে একটা কারেন্টের একটা লুপ কমপ্লিট হয়ে যাবে। এবার সেটা যদি হয় আমার বলো এখানে কত কারেন্ট হবে, এটা আমার কি টার্মিনালের সঙ্গে যুক্ত আছে, বেস টার্মিনাল, মানে এখানে আমার কারেন্ট হওয়া উচিত আইবি, ঠিক আছে, আইবি। আচ্ছা, এইটা আমার কি টার্মিনাল, এটা এমিটার টার্মিনাল, তাহলে এখানে কারেন্ট কত আইই, ঠিক আছে, এখানে আমার কারেন্ট হলো আইই। এবারে আমরা আমাদের যে বেস আর এমিটারের মধ্যেকার যে লুপ আছে বিই লুপ, বেস এমিটার লুপ, সেই লুপে আমরা অ্যাপ্লাই করে দেবো আমাদের কেভিএল, বিই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করে দেবো। দিয়ে আমরা কি লিখতে পারবো বলো, IB RTH হ্যাঁ, আইবি ইন্টু আরটিএইচ plus IE into RE হ্যাঁ is equal to VTH. হ্যাঁ, আইবি ইন্টু আরটিএইচ প্লাস হচ্ছে আমার ভিবিই হবে, একটা বেস আর এমিটারের মধ্যে একটা ভিবিই হবে, তো এখানে একটা ভিবিই আমরা লিখতে পারবো, বেস আর এমিটারের মধ্যে ভোল্টেজ, প্লাস হচ্ছে আমার একটা কি হবে আইই গণিত আরই, এটা একটা হবে আই ইন্টু আরই, ঠিক আছে, ইকুয়াল টু আমার কত হবে ভিটিএইচ, ইকুয়াল টু হয়ে যাবে আমাদের ভিটিএইচ। এটা একটা বেস এমিটার লুপের আমরা ইকুয়েশন পেলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, এবারে আমরা কি করব না, আমরা তো আইই সমান কি জানি, আমরা ইকুয়েশনটাকে পরের পথে আরেকবার লিখবো। আমরা ফার্স্টে পরের পথে আরেকবার ইকুয়েশনটা লিখে নেব, যে আমাদের ইকুয়েশন এটা হয়েছে যে আইবি ইন্টু আরটিএইচ, আইবি ইন্টু আরটিএইচ প্লাস হচ্ছে কত ভিবিই প্লাস হচ্ছে আইই মাল্টিপ্লাইড বাই হচ্ছে আরটি, সরি আইই মাল্টিপ্লাইড বাই হচ্ছে আরই, ইকুয়াল টু হচ্ছে আমার ভিসিসি। এটা আমরা সরি ভিসিসি তো নয়, এটা ভুল লেখা হয়েছে মনে হয়, ভিটিএইচ, এটা হচ্ছে ভিটিএইচ, ভিটিএইচ। আচ্ছা, এবার আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আইই সমান আইবি প্লাস আইসি, আইই সমান হচ্ছে অলওয়েজ আইবি প্লাস আইসি, সেটা আমরা ইকুয়েশনে সাবস্টিটিউট করে দেবো। আইবি প্লাস আইসি এটা আমরা জানি, এবং সেই জানাটাকে আমরা এই ইকুয়েশনে, এই 1 নম্বর ইকুয়েশন সাপোজ আমরা এটাকে নাম দিয়ে দিলাম, 1 নম্বর ইকুয়েশনে আমরা সাবস্টিটিউট করে দেবো। তখন কি হবে না আইবি
ইন্টু RTH, IB ইন্টু RTH প্লাস হচ্ছে আমাদের, আচ্ছা আমরা আইটাকে ভিবিটাকে আমরা অন্যদিকে সরিয়ে দেবো, আমরা খালি যে কারেন্ট যুক্ত যে টার্মগুলো আছে সেগুলোকে এদিকে রাখছি। আইবি প্লাস আইসি মাল্টিপ্লাইড বাই আমাদের কত আছে, আর ই আছে। আচ্ছা, আর কারেন্ট যুক্ত যে যেগুলো ভোল্টেজ টার্ম আছে খালি সেগুলোকে আমরা এদিকে শিফট করে দিলাম। এদিকে ভিটিএইচ আমার আগেই ছিল, আমরা এদিকে একটা মাইনাস কত করে দেবো, ভিটিএইচ মাইনাস আমরা করে দেবো এখানে ভিবিটাকে আমরা ডান দিকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এবারে আমরা কারেন্টের মধ্যে যে আইবি যুক্ত যে টার্ম সেগুলোকে একসাথে লিখবো। আইবি যুক্ত টার্ম কি আছে, আইবি RTH আর আইবি RE। তাহলে এখান থেকে আমরা আইবি যদি কমন নিই তাহলে RTH প্লাস RE, এটা আমাদের একটা টার্ম হয়ে যাবে, মাল্টিপ্লাইড বাই হয়ে যাবে কত, আইবি, মাল্টিপ্লাইড বাই হয়ে যাবে আইবি। নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে আইসি মাল্টিপ্লাইড বাই হয়ে যাবে RE, আইসি মাল্টিপ্লাইড বাই হয়ে যাবে RE ইকুয়ালস টু হয়ে যাবে ভিটিএইচ মাইনাস ভিবি, ভিটিএইচ মাইনাস হচ্ছে ভিবি। আচ্ছা, এবার আমরা এটা কেন করলাম, আমরা করলাম হচ্ছে আমাদের দরকার একটা স্টেবিলিটি ফ্যাক্টর ক্যালকুলেট করা। তো স্টেবিলিটি ফ্যাক্টর মানে আমরা জানি যে বিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা ইন্টু ডিআইবি বাই ডিআইসি। তাহলে ডিআইবি বাই ডিআইসি পেতে গেলে আমাদেরকে এখানে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু কিসের রেসপেক্টেড, উইথ রেসপেক্ট টু আইসি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু আইসি। যদি আমরা করি তাহলে কি পাবো বলো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু আইসি, আমরা পরের পাতায় লিখি। আচ্ছা, আমরা এখানে এটা একবার লিখে নিই, জাস্ট পরের পাতায় ভালো করে লিখবো। RTH প্লাস হচ্ছে RE, এটা তো কনস্ট্যান্ট, RTH প্লাস RE এটা হচ্ছে অ্যাজ ইট ইজ, এটা কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা, ডিআইবি বাই ডিআইসি হবে এটা, কারণ আইবি আছে, তার মানে এটা হয়ে গেল ডিআইবি বাই ডিআইসি, এটা আমাদের একটা টার্ম হয়ে গেল। প্লাস হচ্ছে পরের যে জিনিসটা আছে এটাতে কি আছে না, হচ্ছে আইসি প্লাস আইসি গণিত RE। তাহলে আইসি গণিত RE, এটাকে যদি আমরা আইসি রেসপেক্টে ডেরিভেটিভ করি শুধু আমরা RE পাবো, এদিকটা আমরা শুধু RE পেলাম। অন্যদিকে আর রাইট হ্যান্ড সাইডে এগুলো হচ্ছে আমার সবই কনস্ট্যান্ট। ভিটিএইচ এর ভ্যালু কত, ভিসিসি ডিভাইডেড বাই R1 প্লাস R2 হোল মাল্টিপ্লাইড বাই R2। তো সেখানে কোনো আইসি টার্ম নেই, তার মানে ভিটিএইচ ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি তার ডেরিভেটিভ, এবং ভিবি ডেরিভেটিভও আমরা 0 লিখতে পারি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা ডিআইবি বাই ডিআইসির ভ্যালু সমান কত লিখতে পারি বলো না, আমরা লিখতে পারি, আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি এটা, RTH প্লাস RE, RTH প্লাস হচ্ছে আমাদের RE মাল্টিপ্লাইড বাই কত আছে আমাদের, ডিআইবি বাই ডিআইসি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ডিআইবি বাই ডিআইসি ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস অফ RE, মাইনাস অফ RE। তাহলে এখান থেকে ডিআইবি বাই ডিআইসি সমান কত হবে, ডিআইবি বাই ডিআইসি সমান হয়ে যাবে মাইনাস অফ RE ডিভাইডেড বাই RTH প্লাস RE, এটা হয়ে যাবে আমাদের ডিআইবি বাই ডিআইসির ভ্যালু। ঠিক আছে, এবারে বলো দেখি স্টেবিলিটি ফ্যাক্টরের ফর্মুলা কি ছিল। স্টেবিলিটি ফ্যাক্টর এস ইকুয়াল টু আমার ছিল হচ্ছে বিটা প্লাস 1 ডিভাইডেড বাই কত ছিল, 1 মাইনাস বিটা মাল্টিপ্লাইড বাই ডিআইবি বাই ডিআইসি, এটা আমরা আগেই লিখেছি, এটা হলো স্টেবিলিটি ফ্যাক্টরের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাতে আমরা যদি ডিআইবি বাই ডিআইসি যে ভ্যালুটা পেলাম ওটাকে সাবস্টিটিউট করি, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে বিটা প্লাস 1 ডিভাইডেড বাই কত না 1 প্লাস বিটা ইন্টু RE ডিভাইডেড বাই কত না RTH প্লাস হচ্ছে কত না RE,
এটা লিখতে পারি তো? এই পর্যন্ত কারো ডাউট আছে? বলো, এই ফর্মুলা কিন্তু আগে আমরা ডিরাইভ করেছি, তো সেখানেই আমরা এই ডিআইবি বাই ডিআইসি এর ভ্যালুটাকে জাস্ট সাবস্টিটিউট করে দিলাম। আচ্ছা, এবার দেখো দেখি এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটাকে আমরা আরেকবার পরের পাতায় লিখি। এস ইকুয়াল টু আমরা কত পেয়েছি? এস ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে বিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস বিটা ইন্টু আর ই ডিভাইডেড বাই হচ্ছে আর ই প্লাস বা আরটিএইচ প্লাস আরই, তাই তো? আরটিএইচ প্লাস হচ্ছে আরই, এটা আমরা আগের পাতাতেই ডিরাইভ করেছি। তো এর মধ্যে দেখো এই যে আরটিএইচ যে জিনিসটা, আরটিএইচ এর ভ্যালুটা কত? আরটিএইচ এর ভ্যালু হচ্ছে কত না, আর1 ইন্টু আর2, আর1 গণিত আর2 ডিভাইডেড বাই আর1 প্লাস আর2, যেখানে আর1 আর আর2 কি, যেটা হচ্ছে আমাদের যে বেস সার্কিট আছে, বেসের ওখানে দুটো রেজিস্টার মিলে এই নেটওয়ার্কটা তৈরি করেছিল, আর1 আর আর2 নেটওয়ার্ক, ঠিক আছে? তো সেই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? আর1 আর2 ডিভাইডেড বাই আর1 প্লাস আর2। তো বুঝতেই পারছো, যেহেতু দুটো রেজিস্ট্যান্সের এটা প্যারালাল ভ্যালু, এটাকে আমরা স্মল করতেই পারি, এটা খুবই স্মল হবে। ধরো দুটো রেজিস্ট্যান্স আছে, একটা ধরো 10 ওহম আর একটা ধরো 20 ওহম, তাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হবে সেটার ভ্যালু কত হবে? 10 আর 6 দুটোর থেকেই, 10 আর 20 দুটোর থেকেই তো ছোট হবে, তাই না? তার মানে প্যারালালে থাকলে এর ভ্যালুটা কিন্তু আলটিমেটলি অনেকটাই কমে যায়। আর আমরা যদি চাই যে বেস সার্কিটে, এমিটার সার্কিটে যে রেজিস্ট্যান্সটা আছে, যে আরই রেজিস্ট্যান্স, আমরা এটাকে অনেক বড় করতে পারি। আর সেই কম্পারিজনে এই রেজিস্ট্যান্সটা কিন্তু খুবই নেগলিজিবল, আরটিআই যেটা আছে সেটাকে খুব নেগলিজিবল করা যায় বা স্মল করা যায়। তো সেটা যদি করতে পারি তখন কি হবে না, আরই যে জিনিসটা হবে না, আরই জিনিসটা উইল বি মাচ মাচ গ্রেটার দ্যান আরটিএইচ হবে, উইল বি মাচ মাচ গ্রেটার দ্যান আরটিএইচ, মানে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের থেকে অনেক বেশি বড় হবে। তার মানে এখানে যে নিচে যে জিনিসটা আছে আরটিএইচ প্লাস আরই, এই জিনিসটাকে আমরা নিয়ারলি কি লিখতে পারি? আরটিএইচ প্লাস আরই, এই জিনিসটাকে আমরা তখন আরটিএইচ প্লাস আরই দ্যাট উইল বি নিয়ারলি ইকুয়ালস টু কত না, আরই হয়ে যাবে, কারণ আরটিএইচটা তো খুব স্মল, তো তার জন্য এটা নিয়ারলি ইকুয়াল টু আরই আমরা বলতে পারবো তখন, ঠিক আছে? যদি আমরা আরই বলতে পারি নিচের টার্মটাকে, এই নিচের অংশটাকে যদি আমরা আরইর সঙ্গে সমান বলতে পারি, তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াবে? বিটা ইন্টু আরই ডিভাইডেড বাই আরই, তাই তো দাঁড়াবে। তার মানে ইট উইল বি নিয়ারলি ইকুয়াল টু কত? আরই বাই আরই কেটে যাবে, তার মানে ইট উইল বি নিয়ারলি ইকুয়াল টু বিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস বিটা ইন্টু 1, কারণ উপরের আরই আর নিচের আরইটা তো অলমোস্ট কেটে যাবে, তার মানে উপরেও বিটা প্লাস 1 নিচেও বিটা প্লাস 1, তার মানে এর ভ্যালু কত হলো? নিয়ারলি ইকুয়ালস টু 1 হলো, ঠিক আছে? আমরা যদি চাই যে এই আরটিএইচ এর ভ্যালুটাকে যদি স্মল রাখি এবং আরই এর ভ্যালুটাকে অনেক বড় করি, সেক্ষেত্রে কিন্তু যে আমরা স্টেবিলিটি ফ্যাক্টরের মানটা পাবো উইথ দ্য ভোল্টেজ ডিভাইডার বায়াসিং টেকনোলজি, সেটার ভ্যালু কিন্তু নিয়ারলি ইকুয়াল টু 1 হবে। এবং আমরা এতক্ষণ পর্যন্ত যেটা চাইছিলাম যে আমাদের স্টেবিলিটি ফ্যাক্টর শুড বি ভেরি স্মল অ্যান্ড ইট শুড বি নিয়ারলি ইকুয়ালস টু 1, সেই পারপাসটা কিন্তু আমরা এই ভোল্টেজ ডিভাইডার বায়াসিং টেকনোলজি ব্যবহার করেই করতে পারবো, ঠিক আছে? তো এটা কি হবে? তার মানে এটা হচ্ছে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো স্যার। স্টেবিলিটি ফ্যাক্টরটা মানে 1 হলে তো আমাদের ভালো, কিন্তু নেগেটিভ হলে পরে তো সেটাও তো ভালো স্যার। নেগেটিভ কি করে সম্ভব? নেগেটিভ কি সম্ভব এই সার্কিটে? নেগেটিভ হলে মানে স্যার কি এই সার্কিটে নয়, স্যার এই সার্কিটে নয়, অন্য সার্কিটে যেমন দেখলাম সেগুলোতে নেগেটিভ হলেও তো স্যার সেটা ভালো। দেখো কোনো সার্কিটে কিন্তু নেগেটিভ আসেনি, দেখো তুমি যতগুলো সার্কিটের আগে দেখেছো পজিটিভই এসছে, কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টর ইটসেলফ ভ্যালু কিন্তু কোথাও নেগেটিভ আসেনি। দেখো এই যে এসছে, এটাতে কত এসেছিল? 1 প্লাস বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা আরসি ডিভাইডেড বাই আরসি প্লাস আরএফ, এরকম এসেছিল, ঠিক আছে? ইট ইজ নট নেগেটিভ। তারপরে এর আগে যেটা আমরা দেখবো সেখানেও কত এসেছিল, এখানেও যেটা স্টেবিলিটি ফ্যাক্টর আসবে সেখানেও কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টর অনেক বড় আসবে ভ্যালুটা, কিন্তু নেগেটিভ কোথাও নয়। আর যেটা একদম আমাদের যেটা ফিক্সড বায়াস, সেখানে তো একদম 1 প্লাস বিটা, ঠিক আছে? সেখানে তো আমাদের 1 প্লাস বিটা হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টর, তাহলে মানে কোথাও কিন্তু নেগেটিভ আসবে না। নেগেটিভ এলে তো ভালো, মানে কি ডিআইবি বাই ডিআইসি, এটা আমাদের আলটিমেটলি যেটা আমরা চাইছি, ডিআইসিও বাই ডিআইসি, এটার ভ্যালু তোমরা বলতে চাইছো যে যদি নেগেটিভ হয়, মানে ডিআইসিও বাড়লে যেন আমার ডিআইসি কমে যায়, সেটা হলে তো একদম বেস্ট হতো, কিন্তু দ্যাট ইজ প্র্যাকটিক্যালি তো সম্ভব নয় না। প্র্যাকটিক্যালি আমরা এটাই করতে পারি যে ডিআইসি বাড়লেও, আইসিও বাড়লেও ডিআইসিটা খুব বেশি পরিমাণে বাড়বে না, এটা আমরা
কন্ট্রোল করতে পারি। ডিআইসি সরি ডিআইসি ডিআইসি বাড়লো, সরি আমার এটা ভুল লিখলাম, উল্টো হয়ে গেছে এটা। স্টেবিলিটি ফ্যাক্টর আলটিমেট ডেফিনেশনের কি ছিল, এটা ছিল ডিআইসি ডিভাইডেড বাই ডিআইসিও। তার মানে হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টরের ভ্যালু এইটা, তো ডিআইসি বাই ডিআইসিও মানে হচ্ছে কালেক্টর যে লিকেজ কারেন্ট সেটা বাড়লেও আইসিটা যেন বেশি না বাড়ে, সেটা আমাদেরকে দেখতে হবে। এবার যদি আইসিও বাড়লে ডিআইসি কমে সেটা তো খুব ভালো, তার মানে তখন আমার এস ইকুয়াল টু নেগেটিভ হবে, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। তো প্র্যাকটিক্যালি আমরা এটুকুই করতে পারি, ডিআইসিও যতটা বাড়বে ডিআইসি ততটুকুই বাড়লো, মানে খুব সামান্য পরিমাণে বাড়লো, এটা অ্যালাউয়েবল। ঠিক আছে, তো সেই পারপাসটা আমরা সব থেকে ভালো কোনটাতে করতে পারছি না, সব থেকে বেটার আমরা করতে পারছি হচ্ছে উইথ দ্য ভোল্টেজ ডিভাইডার বায়াসিং টেকনোলজি। তো এবার এই ভোল্টেজ ডিভাইডার বায়াসিং টেকনোলজিতেও কিছু কিছু মেরিট এবং কিছু কিছু ডিমেরিটস তো আছেই। তো মেরিটস গুলো কি কি না, অপারেটিং পয়েন্ট ইজ অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য বিটা ভ্যারিয়েশনস। মানে কি, যে যদি বিটা সার্কিটের যে বিটা সেটা যদি ভ্যারি করেও, তো আমরা কি দেখতে পাচ্ছি স্টেবিলিটি ফ্যাক্টরের মান কত, 1 নিয়ারলি ইকুয়াল টু 1। তো এটা কি 1 এর উপরে ডিপেন্ডেন্ট? 1 এর উপরে তো ডিপেন্ডেন্ট নয়। তার মানে বিটা যতই ভ্যারি করুক না কেন, উপরেও 1 প্লাস বিটা, নিচেও 1 প্লাস বিটা, কেটে যাবে, কেটে গিয়ে আমার যে স্টেবিলিটি ফ্যাক্টর তার ভ্যালু কিন্তু 1 এর কাছাকাছি মেনটেন থাকবে, এবং এই ডিআইসি বাই ডিআইসিও এই জিনিসটার ভ্যালুও কিন্তু 1 এর কাছাকাছি থাকবে। তার মানে অপারেটিং পয়েন্ট যেটা আছে সেটা অলমোস্ট স্টেবল থাকবে এবং বিটার ভেরিয়েশনের সঙ্গে তার কোনো অল্টারেশন হবে না। এবং অপারেটিং পয়েন্ট ইজ স্টেবিলাইজড এগেনস্ট দ্য শিফট অফ টেম্পারেচার। হ্যাঁ, যদি টেম্পারেচার বাড়ে বা কমে, টেম্পারেচার বাড়লে কি হবে, যে আইসিও বাড়বে, এবং আইসিও বাড়লেও কিন্তু আমাদের আইসি যেটা কালেক্টর কারেন্ট এমন কিছু পর্যায়ে বেড়ে যাবে না যার জন্য থার্মাল রানওয়ে হয়ে যায়, সেটা কিন্তু হবে না। মানে অপারেটিং পয়েন্টটা স্টেবিলাইজড থাকবে। তো এই দুটো হচ্ছে এই সার্কিটের অ্যাডভান্টেজ। অ্যান্ড ডিমেরিট যদি আমরা বলি, ডিমেরিটটা কি না, যদি বিটা ভ্যালু ইজ ফিক্সড for a given transistor, this relation can be satisfied either by keeping Re fairly large or by making R1 parallel R2 very low। মানে আমরা যেটা এই অ্যাপ্রক্সিমেশনটা এখানে করেছি, অ্যাপ্রক্সিমেশনটা আমরা কি করেছি, Re must be greater than RTH, এটা আমরা করেছি না। এবার এই জিনিসটা আমরা কিভাবে স্যাটিসফাই করতে পারি, আমরা আইদার দুটো জিনিস করতে পারি, হয় আমরা Re যে জিনিসটা আছে সেটাকে অনেক বেশি বড় রাখতে পারি, আর যে জিনিসটা আছে সেটাকে অনেক বেশি বড় রাখতে পারি, অথবা আমরা কি করতে পারি না, R1 আর R2 প্যারালাল যে ভ্যালুটা, মানে এই রেজিস্ট্যান্সের মানটাকে খুব স্মল করতে পারি। যেটাই করি না কেন আমাদের এই পারপাসটা সফল হবে। তো আমাদেরকে দুটো কাজ করতে হতে পারে, হয় Reটাকে আমরা বড় রাখবো, অথবা R1 R2 প্যারালাল রেজিস্ট্যান্সটাকে আমরা ছোট রাখবো। ঠিক আছে, এবার যদি R1 এর ভ্যালুটা খুব বেশি লার্জ হয়ে যায় না, তখন হচ্ছে অনেক বেশি পরিমাণে ভিসিসির দরকার হয়ে পড়বে, এবং ভিসিসির দরকার মানে অনেক বেশি ব্যাটারি ভোল্টেজের দরকার হবে, এবং সেটা করতে গিয়ে অনেক বেশি প্রিকশন নিতে হবে। অন্যদিকে যদি R1 R2 ভেরি স্মল হয়, তখন আইদার R1 লো হবে অর R2 লো হবে, অথবা দুটোই একসঙ্গে লো হবে। এবং যদি R1 লো হয়ে যায়, তখন কি হবে, ভিবি যেটা হয়ে যাবে সেটা নিয়ারলি ইকুয়াল টু ভিসিসি হয়ে যাবে। কারণ কি, কারণ আমরা কি দেখতে পাচ্ছি, আমরা জানি এইখানে দেখো, এখানে আমরা দেখেছি যে এই যে আমাদের ভিটিএইচ এর মান কত, ভিসিসি ডিভাইডেড বাই R1 প্লাস R2 মাল্টিপ্লাইড বাই R2। এবার যদি R1 এর ভ্যালুটা খুব ছোট হয়ে যায়, R1 যদি ভেরি স্মল হয়ে যায়, নিয়ারলি ইকুয়াল টু 0, তখন ভিসিসি বাই R1 প্লাস R2 ইন্টু R2, মানে ইট উইল বি নিয়ারলি ইকুয়াল টু কি হয়ে যাবে, নিচের R1টাকে যদি আমরা নেগলেক্ট করে দিই, তখন ভিটিএইচ এর ভ্যালু নিয়ারলি ইকুয়াল টু কত হয়ে যাবে না, নিয়ারলি ইকুয়াল টু ভিসিসি হয়ে যাবে। এবং এই যে ভিসিসি ভোল্টেজ এটা কোথায় গিয়ে অ্যাপ্লাইড হবে, আমাদের বেস টার্মিনালে গিয়ে এই ভিসিসি ভোল্টেজটা তখন অ্যাপ্লাইড হয়ে যাবে। এবং তখন কি হবে, ইট রিডিউসেস দ্য অ্যাভেলেবল সুইং ইন দ্য কালেক্টর ভোল্টেজ। এর জন্য কিন্তু কালেক্টর ভোল্টেজে যতটা সুইং আমাদের মানে দরকার ছিল, একটা প্রপার অ্যাম্পলিফিকেশন অ্যাকশনের জন্য কালেক্টর ভোল্টেজের আমাদের সুইং দরকার হয়, সেটা কিন্তু পাওয়া যাবে না। অ্যান্ড লিমিটিং হাউ লার্জ আরসি ক্যান বি মেড উইদাউট ড্রাইভিং দ্য ট্রানজিস্টার আউট অফ অ্যাক্টিভ মোড। মানে আমরা তখন কিন্তু যদি আমাদের সুইং বেশি না হয় কালেক্টর ভোল্টেজে, আমরা কিন্তু তখন বেশি বড় লার্জ আরসি কিন্তু ইউজ করতে পারবো না, আরসির ভ্যালুটা তখন আমাদের কাছে লিমিটেড হয়ে যাবে। ঠিক আছে, অন্যদিকে যদি আমরা দেখি যে আমরা R2টাকে ছোট রাখবো, R2 ছোট রাখতে গেলে তখন কি হবে, যদি আমরা ইকুয়েশনে দেখি R2 এর ভ্যালুটা যদি আমরা ছোট রেখে দিই, তখন কি হবে, এই ভিটিএইচ যে জিনিসটা হবে না, ভিটিএইচ এর ভ্যালুটা তখন ভেরি স্মল হয়ে যাবে, কারণ উপরের জিনিসটা তো
R2 দিয়ে গুণ আছে। এবার R2 যেহেতু উপরে গুণ আছে, R2 এর ভ্যালু যদি আমরা ছোট রেখে দিই তখন আলটিমেটলি আমাদের VTH এর মানটা ছোট হয়ে যাবে, এবং VTH এর মানটা ছোট হয়ে যাওয়ার জন্য VBE যেটা হবে না সেটার মানটাও ছোট হয়ে যাবে। কারণ আমরা যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনে দেখো, এই ইকুয়েশনে আমাদের IBRTH প্লাস VBE প্লাস IERE ইকুয়াল টু VTH। তো ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে VBE এর মানটা কিন্তু তখন আমাদের ছোট হয়ে যাবে, ঠিক আছে। এবং ইট রিডিউসেস দ্য অ্যালাউড কালেক্টর কারেন্ট। এর জন্য যদি আমাদের VBE ছোট হয়ে যায় আলটিমেটলি আমাদের যে বেস কারেন্ট সেটাও কমে যাবে, এবং আমরা যে ক্যারেক্টারিস্টিক্স এর কথা জানি IB ইজিক্যাল টু মানে বিটা IB ইজিক্যাল টু IC, মানে IB এর মানটাও ছোট হয়ে যাবে। যদি আমার VBE ছোট হয়ে যায় আলটিমেটলি আমাদের IB কারেন্টটাও ছোট হবে, এবং IB কারেন্ট ছোট হলে আমাদের কালেক্টর কারেন্টও ছোট হবে। কারণ আমরা কি জানি IC মানে কালেক্টর কারেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট, দ্যাট ইজ ইকুয়াল টু বিটা ইনটু IB। তাহলে যদি আমাদের বেস কারেন্ট ছোট হয়ে যায় তখন কালেক্টর কারেন্টও ছোট হয়ে যাবে, এবং কালেক্টর কারেন্ট যত ছোট হয়ে যাবে তখন আলটিমেটলি আমরা যে পাওয়ার আউটপুটটা পাচ্ছি কালেক্টরের থেকে সেই কালেক্টর আউটপুটটাও আমাদের ভ্যালুটা কমে যাবে, ঠিক আছে। এবং যদি আমরা দুটোকে Sir. একসঙ্গে, হ্যাঁ বলো। Sir, when temperature increases, then so ICBO increases. হ্যাঁ, যখন টেম্পারেচার বাড়বে তখন ICBOটা বাড়বে, ICBO অথবা এখানে ICO আমরা নাম দিচ্ছি, ওটা বাড়বে। Sir, therefore IC increases. হ্যাঁ, IC ইনক্রিজ করবে। Therefore the beta increases. IC ইনক্রিজ করলে বিটার সঙ্গে কোনো রিলেশন, মানে IC যে বিটাটা আছে না ট্রানজিস্টরের, ওটাও টেম্পারেচারের সঙ্গে বাড়ে, ঠিক আছে, ওটাও টেম্পারেচারের সঙ্গে বাড়ে। এবার যে তোমার বিটা যে কারেন্টটা হচ্ছে, হ্যাঁ বিটা ইজিক্যাল টু IC বিটাটা বাই I। টেম্পারেচারের সাথে বাড়বে না স্যার? এটা যখন ট্রানজিস্টরকে রিপ্লেসমেন্ট করব তখন এটা চেঞ্জ হয়ে যাবে। ট্রানজিস্টরকে রিপ্লেসমেন্ট করলেও তো বাড়বে, এবং যেটা আমাদের হচ্ছে বিটাটা টেম্পারেচারের উপরে কিছুটা ডিপেন্ড করে, ইট ইজ অলসো ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার, মানে সবগুলোই, যেটা VBO কিন্তু কিছুটা হলেও টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তবে মানে ম্যাক্সিমাম যে অল্টারেশনটা হবে মানে বিটার, সেটা কিন্তু ডিউ টু রিপ্লেসমেন্ট অফ ট্রানজিস্টর, ঠিক আছে। মানে এই যে টেম্পারেচার চেঞ্জের জন্য ম্যাক্সিমাম চেঞ্জ যেটা হবে সেটা ICOরই চেঞ্জটা হবে, এবং বিটা এবং VBO এই VBE এদেরও চেঞ্জ হবে, কিন্তু সেটা অতটা সিগনিফিক্যান্ট চেঞ্জ নয়। সিগনিফিক্যান্ট চেঞ্জ আমাদের ICO অর্থাৎ যে কালেক্টর লিকেজ কারেন্ট সেটারই বেশি চেঞ্জ হবে, ঠিক আছে। তবে ম্যাক্সিমাম চেঞ্জ যেটা হবে বিটার ক্ষেত্রে সেটা হচ্ছে ডিউ টু রিপ্লেসমেন্ট অফ দ্য ট্রানজিস্টর উইথ আ মানে নিউ ওয়ান অথবা চেঞ্জড ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যদি আমরা দুটোকে একসঙ্গে লো করে দিই, R1 আর R2 দুটোকেই একসঙ্গে লো করে দিই, তখন আমাদের ইনপুটের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা তো কমবে। এটা কমলে কি হবে, এখান দিয়ে যে কারেন্টটা ড্র করবে না IB কারেন্ট, সেটার পরিমাণটা বেড়ে যাবে, এবং কি হবে এটার পরিমাণটা আমাদের কিন্তু তখন বেড়ে যাবে, এবং ইট উইল বি লোয়ারিং দ্য ইনপুট রেজিস্ট্যান্স। এর জন্য কিন্তু ইনপুট রেজিস্ট্যান্সটা আমাদের লোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং ইনপুট রেজিস্ট্যান্স যেটা লো হয়ে যাবে দ্যাট ইজ নট ডিজায়ারেবল ফর ট্রানজিস্টর মানে অ্যাম্পলিফিকেশন অ্যাকশন। ফর প্রপার অ্যাম্পলিফিকেশন প্রপারলি হওয়ার জন্য আমাদের দুটো কন্ডিশন লাগে। একটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে হাই হওয়া উচিত, আর আউটপুট রেজিস্ট্যান্স যেটা দ্যাট শুড বি লো, ঠিক আছে। তো ইনপুট রেজিস্ট্যান্স যেটা আমাদের লো হয়ে যাবে দ্যাট ইজ অলসো আ ব্যাড এফেক্ট, ঠিক আছে, এটাও একটা ডিমেরিট বলা চলে। কিন্তু আমাদেরকে করতে হবে, যদি আমরা স্টেবিলিটি পেতে চাই, স্টেবিলিটি পাওয়ার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কারণ আমরা চাইছি তখন যে আমাদের যে RE এই রেজিস্ট্যান্সটা RTH এর থেকে অনেক বড় হোক। তো সেইটা করতে গিয়ে আমাদের এই অসুবিধাগুলো হচ্ছে। মানে আমাদের দুটো অপশন ছিল, আইদার আমরা RE-টাকে অনেক বেশি বড় রাখতে পারি, সেটা করতে গেলে আমাকে কারেন্ট ঠিক মতো রাখতে গেলে VCC-টাকে অনেক বেশি রাখতে হবে, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। অন্যদিকে আমরা চাইলে RTH-টাকে অনেক স্মল করতে পারি, তো RTH-টাকে স্মল করতে গেলে আমাকে এই R1 প্যারালাল R2 সেইটাকে স্মল করতে হবে। সেটা করতে গিয়ে আমরা অনেক অ্যাকশন নিতে পারি, আইদার আমরা R1-টাকে স্মল রাখতে পারি, অর আমরা R2-টাকে স্মল রাখতে পারি, অর আমরা R1 R2 দুটোকেই স্মল রাখতে পারি। কিন্তু সবগুলোতেই কিছু না কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। লাইক যেমন আমরা R2-টাকে যদি স্মল রাখি তখন কি হবে, তখন আমাদের বেস টার্মিনালে যে ভোল্টেজটা পড়ছে VBE সেটার পরিমাণটা কমে যাচ্ছে, এবং বেস কারেন্ট কমে যাচ্ছে। বেস কারেন্ট কমলে কালেক্টর কারেন্ট কমে যাচ্ছে। অন্যদিকে যদি আমরা R1 এটাকে স্মল করে দিই, R1-টাকে স্মল করে দিলে আমাদের যে VBE, হ্যাঁ আমরা যাই করি না কেন, R1 R2 এর মান যাইলি না কেন, RTH এর মানটা তো দুটো থেকে কমই আসবে, প্যারালাল আছে বলে দুটোর থেকে কমই আসবে। এবার এটাকে আমরা আরো যদি মানে এই রকম রেঞ্জের কম পেতে চাই, ধরো মানে এত কম যাতে করে মানে RE সাপেক্ষে আমরা RTH কে নেগলেক্ট করতে পারি, সেটা করার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। মানে দুটো রেজিস্ট্যান্স ধরো
দুটো রেজিস্ট্যান্স R1 R2, এবার তোমরা R1 R2 প্যারালাল R1 বাই মানে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 এই ভ্যালুটাকে আমাকে স্মল করতে হবে। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা R1 টাকে স্মল নিতে পারি। আমরা R1 টাকে যদি স্মল নিই তাহলে ওভারঅল রেজিস্ট্যান্সটা কমে যাবে, অথবা আমরা শুধুমাত্র R1 টাকে ঠিক রাখলাম, R2 টাকে স্মল নিলাম তখনও হবে, অথবা দুটোকে একসঙ্গে কমিয়ে দিলাম তাতেও হবে। কিন্তু যে পদ্ধতি আমরা অবলম্বন করি না কেন সবগুলোতেই কিছু না কিছু একটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু সার্কিটের মধ্যে আসবে। ঠিক আছে, কি ডিসঅ্যাডভান্টেজ সেগুলো এখানে এক্সপ্লেন করা হয়েছে। ঠিক আছে, আর একটা হচ্ছে এসি ফিডব্যাক এবং ডিসি ফিডব্যাক যেগুলো আসবে আরইর মাধ্যম দিয়ে, সেটা কিন্তু সার্কিটের ওভারঅল যে এসি ভোল্টেজ গেন সেটাকে কিছুটা কম করে দেবে। এবং অ্যাম্পলিফিকেশনের জন্য আমাদের বেশি কি দরকার, আউটপুট বা ইনপুট এই ভোল্টেজটা রেশিওটা বেশি হতে হবে। কিন্তু যেহেতু আমার ফিডব্যাকটা আসছে, এই ফিডব্যাকের জন্য ওভারঅল গেনটা কমে যাচ্ছে, তো এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ বলা চলে। কিন্তু তা সত্ত্বেও মানে এতগুলো আমরা অসুবিধা তো দেখলাম, তা সত্ত্বেও কিন্তু যতগুলো বায়াসিং টেকনোলজি আছে সবগুলোর মধ্যে মোস্ট এফেক্টিভ হচ্ছে আমাদের এই ভোল্টেজ ডিভাইডার বায়াসিং বা পোটেনশিয়াল ডিভাইডার বায়াসিং। ঠিক আছে, এটাকে পোটেনশিয়াল ডিভাইডার বায়াসিংও বলা হয়ে থাকে। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ এখানেই আমরা সব থেকে বেটার স্টেবিলিটি ফ্যাক্টরটা পাচ্ছি। ঠিক আছে, স্টেবিলিটি ফ্যাক্টরের যে মানটা আমরা সব থেকে ভালো এখানেই পাচ্ছি, এবং বেটার অপারেটিং পয়েন্ট আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, এবং টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গেও এর কিন্তু বিশেষ কোনো পরিবর্তন ঘটছে না। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের যে বায়াসিং মেথডস গুলো আমরা আলোচনা করলাম, তো এখানে এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। আচ্ছা, এই চ্যাপ্টারে কিছু অ্যাসাইনমেন্ট আছে। ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলো তোমরা আমাকে লিখে এগুলো সাবমিট করবে। এখানে দেখো, ডিসক্রাইব দ্য নিড অফ বায়াসিং ইন দ্য বিজেটি সার্কিটস। একটা বাইপোলার জাংশন ট্রানজিস্টর সার্কিটে বায়াসিং কেন করা হয়। এক্সপ্লেইন দ্য ডিসি লোড লাইন অ্যান্ড অপারেটিং পয়েন্ট ইন রেসপেক্ট অফ বিজেটি। ডিসি লোড লাইনটা কি এবং অপারেটিং পয়েন্টটাই বা কি সেগুলোকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ডিসক্রাইব ব্রিফলি দ্য ডিফারেন্ট বায়াসিং মেথডস ইউজড ফর বিজেটি। বিজেটির ক্ষেত্রে কি কি ধরনের বায়াসিং মেথড ইউজ করা হয় সেগুলো সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। ঠিক আছে, তো সংক্ষেপে সবগুলো নিয়ে আলোচনা করবে। এবং নেক্সট হচ্ছে যেটা কোশ্চেন, সেটা হচ্ছে আউট অফ দিস ডিফারেন্ট বায়াসিং মেথডস অফ বিজেটি হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট এফেক্টিভ অ্যান্ড হোয়াই। কোনটা সব থেকে বেশি এফেক্টিভ টেকনোলজি এবং কেন, সেটা একটু এক্সপ্লেন করবে। ঠিক আছে, এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা করে এটা হচ্ছে নেক্সট নেক্সট উইকের মধ্যে আমাকে এটা জমা দেবে। ঠিক আছে, নেক্সট উইকের টুইসডে 22 তারিখের মধ্যে এটা আমাকে জমা দেবে। স্যার, বলো। স্যার ডিসক্রাইব করতে বললেন যে মেথড গুলো সবগুলো, সেগুলো করার সময় জাস্ট ইনপুট সেকশনটা দিয়ে স্টেবিলিটি ফ্যাক্টরটা পর্যন্ত বের করে রেখে দেবো তা? হ্যাঁ হ্যাঁ, স্টেবিলিটি ফ্যাক্টর দিয়ে একটু লিখবে যে কি হলো, মানে হ্যাঁ। এটাতে স্টেবিলাইজ কেন হচ্ছে। ঠিক আছে, কোনটাতে স্টেবিলিটি বেশি হলো না। এটা অনেকটা বড় কোশ্চেন। ঠিক আছে, মানে ব্রিফলি ডিসক্রাইব করতে বলা হয়েছে। তো তাও তোমরা মানে এটা একটা জাস্ট তোমরা সবগুলোই ভালো করেই লিখবে। ঠিক আছে, পরীক্ষার সময় হয়তো তোমাদেরকে স্পেসিফিক বলে দেওয়া হবে যে এইটাই লেখো বা ওইটা লেখো। ঠিক আছে, আমি এখানে এটাতে বলেছি সব মেথডগুলোই ব্রিফলি ডিসক্রাইব করতে। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় এগুলো কোন সবগুলো রকম একসঙ্গে স্যার নেওয়া স্যার কোন রকম স্যার অপারেটিং পয়েন্ট গুলো বের করতে হবে না? আইসিসি ভিসি? ওটা তো ইকুয়েশন গুলো লিখবে, যেটা তোমার ঠিক আছে। মানে বেস এমিটার লুপের যে ইকুয়েশন লিখবে ওখান থেকে তো আমরা অপারেটিং পয়েন্ট মানে আইসি আর ভিসিসির ভ্যালুটা, ভিসির ভ্যালুটা পেয়ে যাবে। ঠিক আছে, অপারেটিং পয়েন্ট গুলো তো তোমরা পেয়েই যাবে, মানে এই যে ধরো এখানে করা আছে, এখানে তো সব অপারেটিং পয়েন্ট পেয়েই যাবে। এগুলোর ক্ষেত্রে তো অপারেটিং পয়েন্ট পেয়ে যাবে, আর এগুলোতেও বার করতে পারো। মানে এই যে বায়াসিং মেথড এখানে করে করে দেওয়া নেই, কিন্তু তোমরা কেভিএল এর ইকুয়েশন লিখে অপারেটিং পয়েন্ট বার করতেই পারো এবং সেটা লিখবে। ঠিক আছে, এখানে লেখা নেই কিন্তু তোমরা ওটা ইকুয়েশন দিয়ে লিখবে, দেখবো ওটা চেক করে। ঠিক আছে, কেভিএল ইকুয়েশন লিখলেই তো এখান থেকে অপারেটিং পয়েন্ট বেরিয়ে আসবে, এটাতেও আসবে আর এটাতেও আসবে। এটাতে করা নেই কিন্তু এখান থেকে তোমরা লিখবে এটা। দেখো, এখানে তোমাদেরকে একটা ডিটেলে লিখতে বলা হয়েছে, কিন্তু পরীক্ষার সময় সবগুলো তো একসঙ্গে দেবে না, স্পেসিফিক কোনো একটা দেবে হয়তো বা দুটো দেবে, সেগুলো তখন পরীক্ষার মতো করে লিখবে। কিন্তু এখন তোমরা সবকটাই যেরকম অ্যাসাইনমেন্টে বলা হয়েছে লিখে আমাকে সাবমিট করবে নেক্সট টুইসডে। তো এটা কি আপনি ওয়েবসাইটে আপলোডও করে দেবেন তো? এটা ওয়েবসাইটে আপলোড করা আছে।
ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ।